সেই অনেকক্ষণ পূর্বে প্রাসাদে ফিরে এসেছি। সামিরের তো এতক্ষণে চলে আসার কথা। আচ্ছা রাজকন্যা, স্বামীর আবার প্রাসাদের প্রহরীর কাছে ধরা পড়ে যায়নি? লাঠি দিয়ে আঘাত করে আর সামির অজ্ঞান হয়ে পড়ে যায়। নাগিন রাজকন্যা নিজ কক্ষে এসে সামিরের কথা ভেবে অস্থির হয়ে পড়ে। সেই যুবককে তো আমি ওর প্রাপ্য শাস্তি দিয়েছিলাম, কিন্তু ওর কথা ভেবে আমার কেন। আমার মনে হয় চিন্তার কোনো কারণ নেই। আপনি স্বামীরকে সব কথা খুলে বলতে পারেন। ভেবে দেখুন, ও যদি আপনার শত্রু হতো তাহলে কি আমাদের দুইবার বাঁচাতো? ও, তাহলে আমার সন্দেহ সঠিক। রাজকন্যা জঙ্গলের দিকে এসেছে, কিন্তু সে মন্ত্রীর সাথে রাজকন্যা রূপকুমারী নিজের প্রাসাদে ফিরে আসে। রাজকন্যা, এখন কি আপনি নিজ কক্ষে যাবেন? না, আগে আমি আমার বাবার কাছে যেতে চাই, দেখতে চাই উনি এখন কেমন আছে। বেশ, আপনি সেখানে যান। তবে আমার মনে হয় আর কোনো লাভ নেই। মহারাজ আর কখনো সুস্থ হবেন না। সে চিন্তা আপনাকে করতে হবে না মন্ত্রী মশাই, সে চিন্তা আমার উপরেই ছেড়ে দিন আপনি। আমার বাবার সুস্থতা আমি দেখে নেব। এখন আপনি যেতে পারেন। রাজকন্যার আদেশে মন্ত্রী সেখান থেকে চলে যায়। রাজকন্যা রাজার কক্ষে প্রবেশ করে। বৌদ্ধ মশাই, আমার বাবা এখন কেমন আছে? বাবার পরিস্থিতি আগের থেকেও বেশি খারাপ হয়ে যায়নি তো? চিন্তা করবেন না রাজকন্যা, মহারাজের জ্ঞান ফিরেছিল। তবে বিষের প্রভাব পুরোপুরি কাটানোর জন্য নীল মাটির প্রয়োজন হবে। নীল মাটি কি এনেছেন রাজকন্যা? মন্ত্রী মশাইয়ের কাছে ধরা পড়ে গিয়েছিলাম প্রায়, তাই আমি আমার সাথে করে নীল মাটি আনতে পারিনি। তবে ভাববেন না বৌদ্ধ মশাই, আমার এক বন্ধুর কাছে আছে নীল মাটি, ও দিয়ে যাবে। বেশ রাজকন্যা, তবে সাবধান। মন্ত্রী মশাই কিন্তু ভয়ানক পরিকল্পনা করছে। মানে কি বলছেন কি বৌদ্ধ মশাই? আপনি কি কিছু জানতে পেরেছেন? মা, রাজকন্যাকে ফিরিয়ে এনেছি, তবে তার মতি গতি ভালো লাগছে না। আমার মনে হয় আমার অগোচরে ও এমন কিছু করছে যা সম্পর্কে আমি বুঝতে পারছি না। রাজকন্যার উপর কড়া দৃষ্টি রাখবি। মনে রাখিস, এই রাজ্যকে হাতের মুঠোয় পাবার জন্য আমরা দীর্ঘদিন থেকে অনেক পরিকল্পনা করে যাচ্ছি। রাজকন্যার জন্য যদি আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়, তবে আফসোসের কোনো শেষ থাকবে না। মা, ভাববেন না, আপনি শুধু প্রার্থনা করে যান। এই রাজ্য আমাদেরই হবে। আমি হব এই রাজ্যের রাজা, আর আপনি হবেন রাজমাতা। আমি রাজা হবার পরে আপনি হবেন এই রাজ্যের শক্তিশালী নারী। সে আশাই তো আছে পুত্র। রাজকন্যা, মন্ত্রী মশাই আমাকে এক থলি সোনার মোহর দিয়েছে, যাতে করে আমি মহারাজের ভুল চিকিৎসা করি আর মহারাজ মারা যায়। কি বলছেন কি বৌদ্ধ মশাই? মন্ত্রী আপনাকে সোনার মোহরের থলি দিল আর আপনি সেটা নিয়েও নিলেন? তাছাড়া কোনো উপায় ছিল না। যদি আমি মন্ত্রীর কথায় তখন রাজি না হতাম, তবে মন্ত্রী আমাকে মেরে ফেলতো। তখন আমি আর মহারাজের চিকিৎসা করতে পারতাম না। তাছাড়া আমার জীবন এমনিই শেষের দিকে। এখন অর্থ প্রতিপত্তি কোনো কিছুকে নিয়ে আমার কোনো লোভ লালসা নেই। আপনি যে আমার প্রতি সৎ থেকেছেন, এর জন্য আমি সত্যি আপনার উপর কৃতজ্ঞ বৌদ্ধ মশাই। রাজকন্যা, এখন আপনার নিজ কক্ষে গিয়ে আরাম করা উচিত। অনেক পথের যাত্রা করে এসেছেন আপনি। রাজকন্যা রাজার কক্ষ থেকে বেরিয়ে নিজ কক্ষে যায়। আমাকে যত দ্রুত সম্ভব রাজপ্রাসাদে পৌঁছতে হবে। রাজকন্যা আমাকে নিজে রাজপ্রাসাদে যেতে বলেছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কিসের টানে রাজকন্যার কাছে ছুটে যাচ্ছি। সামির দ্রুত যেতে থাকে, আর হঠাৎ করে কেউ একজন সামিরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে, আর সামির অজ্ঞান হয়ে পড়ে যায়। বদমাস চোর, ধরেছি তোকে। জমিদার সাহেবের বাড়ি থেকে চুরি করলে কি কঠিন শাস্তি পেতে হয় তা তুই হারের মজ্জায় বুঝতে পারবি।
তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, এবার তোকে হাতের নাগালে পেয়েছি, আর ছাড়বো না। এই তোর সব দেখছিস কি? একে বেঁধে নিয়ে চল সাথে করে। জমিদার মশাই আমাদেরকে এই ব্যাটার জন্য অনেক কথা শুনিয়েছে। জমিদারের প্রহরীর আদেশে বাকি সৈন্যরা সামিরকে নিয়ে জমিদারের কাছে আসে। জমিদার সাহেব, দেখুন, এই রাজ্যের সব থেকে বড় চোরকে ধরে নিয়ে এসেছি আজ। কিরে, মরে গেছে নাকি? না জমিদার মশাই, অজ্ঞান করে এনেছি একে, মেরে ফেলিনি। এই, তাহলে বাড়ির সবচেয়ে দামি দামি গয়নাগুলো তুই চুরি করেছিলি? ভালো চোর বলতে হবে, এরকম পাকা চোর তো পাওয়া যায় না। আমি তো ভাবলাম আপনি একে হাতের কাছে পেয়ে অনেক বড় শাস্তি দেবেন, আর সেটা না করে আপনি এই চোরের প্রশংসা করছেন জমিদার সাহেব। বুঝবি না রে, এই ছেলে হলো মেধাবী। মেধাবী ছেলেকে হাতের মুঠোয় পেলে কাজে তো লাগাতেই হবে। শোন, দ্রুত এর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। ওদিকে রাজকন্যা নিজ কক্ষে বসে সামিরের জন্য অপেক্ষা করতে থাকে। রাজকন্যা তখন থেকে কক্ষের এই মাথা থেকে অন্য মাথায় হাঁটাহাঁটি করে যাচ্ছেন। এত চিন্তা কেন করছেন? স্বামীর চলে আসবে। আমরা সেই অনেকক্ষণ পূর্বে প্রাসাদে ফিরে এসেছি। সামিরের তো এতক্ষণে চলে আসার কথা। আচ্ছা রাজকন্যা, স্বামীর আবার প্রাসাদের প্রহরীর কাছে ধরা পড়ে যায়নি তো? যদি এমনটা হতো তাহলে প্রাসাদে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যেত এতক্ষণ। এমন তো কিছুই হয়নি। আমার তো মনে হয় সামির আমাদের সাথে বেইমানি করছে। কিন্তু রাজকন্যা, আমার স্বামীকে এমনটা মনেই হয়নি। স্বামীর এরকম করতেই পারে না। ও খুব ভালো ছেলে। আমি ওর চোখে আপনার জন্য প্রচন্ড মায়া দেখেছি। সে তো তুই অনেকের চোখে অনেক কিছু দেখিস। এখন আমার কথার মাথা না খেয়ে একটু খোঁজ করে আয় তো। দেখ, আমি তো তোর মতো উড়তে পারি না। আমি যদি উড়তে পারতাম তাহলে নিজে গিয়ে সামিরকে খুঁজে বের করতাম। রাজকন্যা, চিন্তা করবেন না, আমি যাচ্ছি স্বামীকে খুঁজতে। সুখ পাখি রাজকন্যার আদেশে সামিরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ওদিকে সামিরের জ্ঞান ফিরে আসে। কে, কার এত বড় সাহস আমার হাত পা বেঁধে এখানে নিয়ে এসেছে? কিরে, এত রাগ করছিস কেন? জমিদার সাহেবের বাড়িতে চুরি করার সময় মনে ছিল না যে কত বড় ভুল করেছিস? কি ভেবেছিলি চুরি করে পার পেয়ে যাবি? দেখ, তোকে ঠিকই খুঁজে বের করেছি আমরা। আমি কোনো চুরি করিনি, আর আমি চোর নই। আমাকে ছেড়ে দিন, নইলে রাজকন্যাকে আপনাদের নামে বিচার দেব। তুই তো আমাকে হাসালি রে। তোর মতো একটা চোরের কথা কে শুনবে? রাজকন্যা? কখনোই না। রাজকন্যা পারলে তোকে কারাগারে নিক্ষেপ করবে। তার উপর আমাদের বদরাগী মন্ত্রী মশাই, উনি জানলে তো তোকে মৃত্যুদণ্ড দেবে। আপনি তাহলে রাজকন্যাকে চেনেন না? রাজকন্যা খুবই ভালো মানুষ, উনি আমাকে চেনে। আমি রাজকন্যার বন্ধু। রাজকন্যা আমাকে খুব ভালো করেই চেনে। আর আমাকে ছেড়ে দিন, নইলে আপনাদের কঠিন শাস্তি পেতে হবে। তোর তো সাহস কম নয়। তুই আমাকে তো রাজকন্যার ভয় দেখাচ্ছিস। জিনিসটা মন্ত্রী মশাইকে? মন্ত্রী মশাই চায় না রাজকন্যার কোনো বন্ধু হোক। যদি মন্ত্রী মশাইয়ের কানে এই খবর যায়, তাহলে রাজকন্যা বা তুই কেউই আর শান্তিতে থাকতেই পারবি না। জমিদার সাহেবের মুখে এমন কথা শুনে সামির চিন্তায় পড়ে গেল, আর মনে মনে ভাবতে লাগলো, না না না, এটা আমি কি করলাম? রাজকন্যাকে আমি আমার কারণে বিপদে ফেলতে পারি না, কিছুতেই না। আমাকে জমিদারের কথা শুনতে হবে। জমিদার মশাই, আপনি আমার কাছে কি চান বলুন? আমাকে কি শাস্তি দিতে চান? যদি তাই হয় তবে আমাকে শাস্তি দিন, আমি মাথা পেতে নেব। কিন্তু মন্ত্রী মশাইকে দয়া করে কিছু বলবেন না। এই তো বাছা, তুমি সোজা কথায় এসেছো। ওদিকে সুখ পাখি প্রাসাদের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সামিরকে খুঁজতে শুরু করে। কোথাও তো স্বামীকে দেখতে পাচ্ছি না। স্বামীর আসলে কোথায় চলে গেল? কি করব এখন আমি? কোথায়
বলছি সেদিকটা খুঁজে দেখি। বৃদ্ধ বৈদ্য রাজকন্যার কক্ষে এসে বলে, রাজকন্যা, নীল মাটি কি আপনার কাছে পৌঁছে গেছে? কোথায় সেই নীল মাটি? খুব দ্রুত যদি মহারাজকে নীল মাটি না খাওয়ানো যায় তবে তিনি আবার বেশি অসুস্থ হয়ে পড়বেন। এতক্ষণে তো আমার কাছে নীল মাটি নিয়ে আমার বন্ধুর চলে আসার কথা, কিন্তু কেন যে এখন পর্যন্ত সে আসলো না সেটাই তো বুঝতে পারছি না। রাজকন্যা, মনে রাখবেন আমাদের হাতে কিন্তু সময় অনেক কম। আমি মহারাজের কাছে গেলাম, উনি বারবার জ্ঞান হারাচ্ছেন। জানি না কতক্ষণ ওনাকে সামলাতে পারবো। বৈদ্য রাজকন্যার কক্ষ থেকে বেরিয়ে চলে গেল। সামির, মনে রেখো, আমার বাবার যদি কোনো ক্ষতি হয় তবে আমি তোমাকে কখনো ছেড়ে দেব না। তোমাকে আমি নিজে মৃত্যুদণ্ড দিব। বৌদ্ধমশাই, বলুন আমাকে, আমার বাবা কেন এখনো চোখ মেলে তাকালো না? কি করেছেন আপনি আমার বাবাকে? আপনাকে তো আমি বিশ্বাস করেছিলাম, আপনি এভাবে আমার বিশ্বাসের সাথে খেলা করতে পারলেন? রাজকন্যা, শান্ত হন, বিধাতাকে ডাকুন। বিধাতা এত নিষ্ঠুর হতে পারেন না। দেখবেন মহারাজ সুস্থ হয়ে উঠবেন। কোথায় সুস্থ হয়ে উঠছে সুখ পাখি? দেখ, আমার বাবার নিথর দেহ পড়ে আছে, সে চোখ মেলে পর্যন্ত তাকাচ্ছে না। আর বৌদ্ধমশাই পাশে দাঁড়িয়ে আছে, তিনিও তো কিছুই বলছে না। রাজকন্যার কান্না শুনে মন্ত্রী এবং মন্ত্রীর মাতা কৌশল্যা রাজার কক্ষে চলে এলেন। কৌশল্যার মুচকি হেসে রাজকন্যাকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে আসে। রাজকন্যা, কাঁদবেন না। মাটির মানুষ একদিন তো মাটিতেই মিশে যেতে হবে। মহারাজের ক্ষেত্রেও একই জিনিস হয়েছে। সরে যান, সরে যান আমার সামনে থেকে। এর মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমার বাবা আর নেই? আমার বাবা ঠিক চোখ মেলে তাকাবেই। আর বৌদ্ধমশাই, শুনে রাখুন, আমি আপনাকে মৃত্যুদণ্ড দিব। আপনি কিছুতেই বাঁচবেন না। কি ভেবেছেন মন্ত্রীমশাই আপনাকে বাঁচাতে পারবে? কিছুতেই না, কিছুতেই বাঁচতে পারবেন না আপনি। রাজকন্যা অনেক বেশি ভেঙে পড়ে, আর তখনই রাজার হাত নড়ে ওঠে। এই রাজকন্যা, দেখুন, আশাহত হবেন না। মহারাজ হাত নাড়িয়েছেন। কি কি বলছিস কি সুখ পাখি? কোথায়? আমাকে দেখতে দে। রাজকন্যা এমনটা বলে রাজার কাছে এগিয়ে যায়। বাবা, ও বাবা, চোখ খোলো বাবা। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। তুমি ছাড়া আমার তো আর কেউ নেই। তুমিই তো আমার সব। তুমি জেগে ওঠো বাবা। রাজকন্যা কাঁদতে থাকে, আর এক পর্যায়ে রাজকন্যার চোখে জল এসে রাজার হাতের উপর পড়ে, আর রাজা চোখ খোলে। রূপকুমারী, লক্ষ্মী কন্যা আমার, আর কেঁদো না। দেখো, আমি চোখ খুলেছি, আমি সুস্থ হয়ে গেছি। ওদিকে সামির অনেক কষ্ট করে সেই নীল পাহাড়ের কাছে পৌঁছে যায়, আর তখন পুনরায় সাপেরা সামিরকে ঘিরে ধরে, আর একটি সাপ নিজের আকৃতি অন্যদের তুলনায় বড় করে সামিরকে পেঁচিয়ে ধরে। আরে কি হচ্ছে কি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। যুবক, আমি তোমাকে ছেড়ে দেই কি করে? তুমি আমার অনেক সহচরকে বিনা কারণে মেরে ফেলেছো, তাই তোমাকে তো শাস্তি পেতেই হবে। দেখো, আমি অকালের মধ্যে শাস্তি দেইনি, ওরা আমার রাজকন্যাকে ছোবল দিতে চেয়েছিল। তুমি কি জানো যুবক, এই নীল পাহাড়ের নীল মাটি দেখাশোনা করার দায়িত্ব নাগেদের। ওরা শুধু ওদের দায়িত্ব পালন করেছিল, কিন্তু তুমি ভুল করেছিলে। নাগিন রাজকন্যা, এই যুবককে আপনি শাস্তি দিন, দেরি করবেন না। ওকে উচিত শিক্ষা দিন, ওর শাস্তি পেতেই হবে। আমাকে ছেড়ে দিন রাজকন্যা, আমার যে নীল মাটি নিয়ে আমার রাজকন্যার কাছে পৌঁছতে হবে। আপনি না হয় আমাকে পরে শাস্তি দেবেন, আমাকে এখনকার মতো যেতে দিন রাজকন্যা।
আমার কাঁধে দায়িত্ব পড়েছে তোমাকে শাস্তি দেওয়ার, আর তাই তোমাকে শাস্তি তো আমাকে দিতেই হবে যুবক। এমনটা বলেই সেই নাগিন রাজকন্যা সামিরকে দংশন করে আর সামির অসুস্থ হয়ে পড়ে। রাজকন্যা, চলুন এবারে আমরা ফিরে যাই। আপনার বিষের প্রভাবে এই যুবক কিছুক্ষণের ভেতরই প্রাণ হারাবে। হ্যাঁ, চল, ফিরে চল। এই যুবক এখানেই পড়ে থাকুক। এমনটা বলে নাগিন রাজকন্যা বাকি সব নাগিনদের নিয়ে নিজেদের পাতালপুরের প্রাসাদে চলে যায়। ওদিকে রাজার জ্ঞান ফিরে আসায় মন্ত্রী এবং তার মাতা কৌশল্যা ভয় পেয়ে একে অপরের দিকে তাকাতে থাকে আর ফিসফিস করে বলে, এ কি ঘটনা ঘটে গেল? মহারাজের তো জ্ঞান ফিরে এলো, আর তো বোধহয় তোর রাজা আর আমার রাজমাতা হওয়া হলো না রে। আমাদের সব স্বপ্ন শেষ। ভাববেন না মা, মহারাজের জ্ঞান ফিরেছে তো কি হয়েছে? মহারাজকে যেভাবেই হোক রাজি করিয়ে আমি ঠিক রাজকন্যাকে বিয়ে করে নেব, আর তখন রাজ্য আর রাজকন্যা দুটোই আমার হবে। রূপকুমারী, আমার লক্ষ্মী কন্যা, আমার জন্য চিন্তা করে নিজেরে কি দুর্দশা করেছো? তোমার চোখের দিকে আর তাকানোই যাচ্ছে না। বাবা, তুমি আমাকে কথা দাও, আমাকে আর কখনোই এতটা ভয় পাইয়ে দেবে না। তুমি জানো, তুমি অসুস্থ হওয়ার পর থেকে এক মুহূর্ত আমি ভালো থাকতে পারিনি। সারাক্ষণ তোমাকে ভেবেই কাটিয়ে দিয়েছি। বাবা, আমাকে বলো, তুমি এরপর থেকে নিজের খেয়াল রাখবে। কিন্তু মা, আমার কি হয়েছিল? বাবা, তোমাকে নীরব বিষ দেওয়া হয়েছিল। সেই বিষের প্রভাবে ধীরে ধীরে তুমি মৃত্যুর দ্বার প্রান্তে চলে গিয়েছিলে। রাজবৈদ্য মশাই তো তোমার জন্য কিছুই করতে পারছিল না, কিন্তু ইনি তোমাকে সুস্থ করে তুলেছেন। বিষ? আমাকে এই বিষ কে দিয়েছিল? কার এত দুঃসাহস? বাবা, এখন এসব কথা তোমাকে চিন্তা না করলেও হবে। তুমি আগে পুরোপুরি সুস্থ হয়ে নাও। রাজকন্যা, আর কোনো ভয় নেই। মহারাজ এখন সম্পূর্ণ সুস্থ। আপনি এবারে নিজ কক্ষে গিয়ে বিশ্রাম করুন। আপনাকে খুব ক্লান্ত লাগছে, পরে না হয় এসব ব্যাপারে কথা বলা যাবে। রূপকুমারী, যাও, নিজের কক্ষে যাও। আর সুখ পাখি, তুইও রাজকন্যার কক্ষে যা। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। ওদিকে নাগিন রাজকন্যা নিজ কক্ষে এসে সামিরের কথা ভেবে অস্থির হয়ে পড়ে। সেই যুবককে তো আমি ওর প্রাপ্য শাস্তি দিয়েছিলাম, কিন্তু ওর কথা ভেবে আমার কেন এত খারাপ লাগছে? আচ্ছা, ওকে কি আমাকে বাঁচানো প্রয়োজন? আমি কি নীল পাহাড়ে গিয়ে ওকে বাঁচাবো? কি করব আমি? কিছুক্ষণ ভাবার পর নাগিন রাজকন্যা ঠিক করে সে সামিরকে বাঁচাবে, আর তাই সে কাউকে কিছু না বলে চলে আসে নীল পাহাড়ে। ওই তো সেই যুবক, দেখি, ওর কাছে গিয়ে দেখি ও এখনো বেঁচে আছে কিনা। নাগিন রাজকন্যা সামিরের কাছে এসে দেখে সামিরের পুরো শরীর বিষের প্রভাবে নীল হয়ে গেছে। এমনটা দেখে দ্রুততার সাথে নাগিন রাজকন্যা সামিরের শরীর থেকে সমস্ত বিষ তুলে নেয়। সব বিষ তুলে নিয়েছি, এখন কিছুক্ষণের মধ্যেই যুবকের জ্ঞান ফিরে আসবে। নাগিন রাজকন্যা এমনটা বলে সেখানেই সামিরকে জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকে। ওদিকে রাজকন্যা রূপকুমারী নিজ কক্ষে এসে সামিরের কথা ভাবতে থাকে। সুখ পাখি, তুই কি এখনো পর্যন্ত সামিরের কোনো খবর পাসনি? ও কোথায় আছে সে খবর পাসনি তুই? না রাজকন্যা, আমি এখন পর্যন্ত সামিরের কোনো খোঁজ পাইনি। তখনই প্রাসাদের মূল ফটক থেকে চিৎকার চেঁচামেচি আসতে থাকে। কি ব্যাপার সুখ পাখি, প্রাসাদের মূল ফটকে কে এভাবে চিৎকার করছে? চলো রাজকন্যা, আমরা গিয়ে দেখে আসি, নইলে এত চিৎকার শুনলে মহারাজ তো আবার অসুস্থ হয়ে যেতে পারে। ঠিক বলেছিস সুখ পাখি, চল তো গিয়ে দেখে আসি।
রাজকন্যা সুখ পাখিকে নিয়ে প্রাসাদের মূল ফটকের সামনে আসে। প্রহরীরা, কি হয়েছে? ওই ছেলেটা ওখানে দাঁড়িয়ে কেন চিৎকার করছে? কিছু কি বলছে? কিছু বুঝতে পারছি না রাজকন্যা, মনে হয় কোনো পাগল। বলছে ও নাকি কোনো এক সামিরের বন্ধু। সামির নাকি আপনার সাথে অনেকক্ষণ পূর্বে দেখা করতে এসেছে, কিন্তু এখনো ওর কাছে ফিরে যায়নি। সামির? এই প্রহরী, এর কথা আর কেউ জানে না তো? বিশেষ করে মন্ত্রী জানে না তো? না না রাজকন্যা, মন্ত্রী মশাই এখনো কিছুই জানে না। শোনো, ওই যুবকের সাথে আমি কথা বলবো। ওর পাগলামি দেখি যদি কোনোভাবে সামলানো যায়। দরজাটা খুলে দাও। রাজকন্যার কথা মতো প্রাসাদের মূল ফটক খুলে দেওয়া হয়। রাজকন্যা আর সুখ পাখি প্রাসাদের বাইরে বেরিয়ে আসে। রাজকন্যাকে দেখেই মুকেশ বলে, আপনি কি রাজকন্যা? দয়া করে আমার বন্ধুকে ফিরিয়ে দিন। ওকে কি আপনি প্রাসাদে বন্দি করে রেখেছেন? এই যুবক, তোমার কি মাথা আসলে খারাপ হয়ে গেছে নাকি? তাছাড়া সামির এখানে কেন আসবে? তবে হ্যাঁ, ওর এখানে আসার কথা ছিল, কিন্তু ও আসেনি। ও আমার সাথে প্রতারণা করেছে। কি বলছেন কি রাজকন্যা? ও তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আপনার কাছে আসছিল। আমাকে শুধু বলেছিল খুব দ্রুত নাকি ওর আপনার কাছে আসতে হবে, তাই আমার সাথে কথা বললো না। দেখুন সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু এখনো ওর খোঁজ পেলাম না। এখনো ও বাড়িতে ফিরলো না। রাজকন্যা, সামিরের কোনো ক্ষতি হয়ে যায়নি তো? এমনও তো হতে পারে ও আমাদের সাহায্য করছে। এটা জেনে গিয়ে মন্ত্রী ওকে আমাদের অগোচরে ধরে নিয়ে শাস্তি দিয়েছে। সুখ পাখি, তুই একদম ঠিক বলেছিস। আমার মন্ত্রীর সাথে এ ব্যাপারে অবশ্যই কথা বলতে হবে। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের? সামিরের বিপদের আশঙ্কার খবর পাওয়ার পর রাজকন্যা কি সামিরকে মাফ করে দেবে? জানতে হলে রূপকুমারী ও সুখ পাখি পরবর্তী পর্বটি দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।